ডিসঅর্ডারের উপরে তোমরা একটা চার্ট বানাবা, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। এই চারটা পরপর লিখে পিএইচ এর কি অবস্থা হয়, প্রাইমারি ডিফেক্ট কোনটা, তারপরে হচ্ছে ওই কম্পেনসেশন কিভাবে হয়, কারেকশন কিভাবে হয় লিখার জন্য বললাম। তার পাশে বললাম যে কজ লিখবা, লিখে চারটে টেবিলের সামনে ঝুলাবা। কি করছো? এই জিনিসটা করতে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে। তোমরা সবাই ইয়ে করবে আজকে, এই যতজন আসো এখানে 55 জন শো করতেছে, সবাই সবাই এই চার্ট বানাবা। চার্ট বানায় সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার ফোন নাম্বারে এটা পোস্ট করবা। কথা বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, ফোন নাম্বার তোমাদের টিউটোরিয়াল টিচার যে কারো থেকে কালেক্ট করবা। এখানে বললে তো দেখা যায় এটা অডিও হয়ে থাকে, রেকর্ড হয়ে থাকে, অন্য ব্যাচের বা অন্য ইয়ারে চলে যাবে। এর চেয়ে ভালো তোমাদের ব্যাচ টিচার হোক, ক্লাস মনিটর হোক, যার কাছ থেকে হোক কালেক্ট করে আমারে হোয়াটসঅ্যাপ করবা, অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আচ্ছা ম্যাম। আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার শুরু করছিলাম আজকে। জাস্ট একটু আমি কুইক মানে সামারি, অলরেডি আমরা ডিসকাস করছি, যতটুকু বোঝানোর তোমাদেরকে বোঝানো হয়েছে। এখন জাস্ট একটু গুছায় কুইক মানে এটাকে মেমোরাইজ করে এটাকে শেষ করে দেওয়া। তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডার। অলরেডি আমরা ফার্স্ট কার্ডে অ্যাসিড এবং বেস সম্বন্ধে আমরা পরিচিত নাকি? অ্যাসিড কি জিনিস বলো তো আমাকে? অ্যাসিড হচ্ছে কম্পাউন্ড which donate proton in aqueous solution. সাউন্ড অফ করো, যে সাউন্ড অন করে রাখছো। আর বেস হচ্ছে কম্পাউন্ড which accept proton in aqueous solution. তা আমরা পিএইচ আমরা জানি আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 টু 7.45, আর এই রেঞ্জটা মেনটেন করা খুবই ভাইটাল ফর নর্মাল সেলুলার এনজাইমেটিক রিঅ্যাকশন and for normal ionic concentration. Extreme range of pH are potentially life threatening, মানে এক্সট্রিম রেঞ্জ বলতে বোঝা যাচ্ছে পিএইচ বিলো 7.2 and above 7.5 আর লাইফ থ্রেটেনিং, যেমন এখানে কার্ডিয়াক এরিথমিয়া হতে পারে, and can cause disruption of many vital enzymatic reaction and physiological process. pH changes have dramatic effect on normal cell function and physiological process, disruption of protein structure and enzyme function, changing distribution of electrolyte, change in excitability of nerve and muscle cell, and decreasing effectiveness of medication. এটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে পিএইচ এর ইম্পর্টেন্স কি। আমরা বললাম যে এক্সট্রাসেলুলার পিএইচ হচ্ছে 7.35 টু 7.45, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পিএইচ হচ্ছে 7.1 থেকে 7.3, একটু কম। কেন কম? কারণ বিভিন্ন ধরনের মেটাবলিক প্রসেসে আমাদের সেলের মধ্যে যে অ্যাসিড তৈরি হয়, এই অ্যাসিডের কারণে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পিএইচটা একটু কমে যায়। এটাও ভাইবাতে ধরবে, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পিএইচ কেন কম। তারপরে আসো, আমরা বলতেছিলাম যে আমাদের ভাইবাতে খুব একটা জিজ্ঞেস করে যে অ্যাসিডেমিয়া বা আর অ্যালকালোসিস, এই দুইটা কি। তো অ্যাসিডোসিস হচ্ছে পিএইচ বিলো 7.35 আর অ্যালকালোসিস হচ্ছে পিএইচ অ্যাভাব 7.45। নর্মাল পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, আর নর্মাল বাইকার্বনেট কনসেন্ট্রেশন হচ্ছে 22 to 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাইলে নর্মাল পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কত বললাম? 35 থেকে 45। তাইলে আমরা জানি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি চেঞ্জ হয় তাহলে রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়। তাইলে রেসপিরেটরি অ্যাসিডোসিসে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে 45 মিলিমিটার অফ মার্কারির বেশি হবে, আর অ্যালকালোসিসে এটা 35 মিলিমিটার অফ মার্কারি নিচে নেমে যাবে। আর বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা আমরা জানি যদি অ্যাবনর্মাল হয় তাহলে সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার, আর মেটাবলিক অ্যাসিডোসিস হবে যখন বাইকার্বনেট কনসেন্ট্রেশন বিলো 22 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হবে, এবং মেটাবলিক অ্যালকালোসিস হবে যখন বাইকার্বনেটের কনসেন্ট্রেশন অ্যাভাব 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হবে। যদি কেউ না বুঝে রিপিট করা লাগে বলবা আমাকে। এগুলা হচ্ছে আমাদের বেসিক কিছু কথাবার্তা, আমি কালকেও বলছি।
যে পিএইচ এর ডেফিনেশন আমরা জানি যে পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এক্সপ্রেসড ইন টার্ম অফ মোল পার লিটার. Acid is a substance that can donate proton in aqueous solution. Base is a substance that accept proton in aqueous solution. Anion হচ্ছে a ion with negative charge আর cation হচ্ছে an ion with positive charge. আর এই যে অ্যাসিডেমিয়া অ্যালকালেমিয়া অলরেডি আমি বলে, অ্যাসিডমিয়া মিন্স হচ্ছে ব্লাড, সো এইটা হচ্ছে অ্যাসিডিক ব্লাড. So when blood pH is below normal, that is below 7.35, it is called acidemia. আর অ্যালকালেমিয়া হচ্ছে যখন ব্লাডের পিএইচ হবে above 7.45. এগুলা কিন্তু খুব মানে ভাইটাল প্রশ্ন ভাইবার জন্য, এবং এগুলো যদি ভুল করো ফেল কেউ আটকাইতে পারবে না. তারপরে আমরা বলতেছিলাম যে যখন আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করব তখন আমরা এই যে এই ইকুয়েশনটা আমাদের মাথায় থাকবে যে পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন. শুনতে পাচ্ছ, বুঝতে পারতেছো? Yes, ma'am. একটা হ্যাঁ, বাইকার্বনেট কনসেন্ট্রেশন তুমি তো কালকেও রেসপন্স করছো, তুমিও তো লিখো নাই ম্যাম আমি লিখছিলাম এই কিন্তু জিনিসটা. ম্যাম আমার কারেকশন গুলো ভুলে গেছিলাম, এই জন্য ম্যাডাম টাঙানো হয় নাই। কারেকশন কি বইয়ে নাই? বই নিয়ে যাও নাই বাসায়? তোমরা যে যে ডিস্ট্রিক্টে থাকো, তিনটা সাবজেক্ট আমাদের অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি, তোমরা যেই বইটা পড়ো সেই বইটা সেকেন্ড হ্যান্ড কিনতে কত টাকা লাগবে? তিনটা বই কিনতে বড় জোর 500 থেকে 1000 টাকা লাগবে. মানে তুমি যদি সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ডও তুমি কিনো, তোমার তো এই শুধু বন্ধের টাইমটা ইউটিলাইজ করার ব্যাপার. তাইলে আমরা বলছি যে আমরা যখন পিএইচ যখন আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করব তখন আমরা কি বলবো যে পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড. এই জিনিসটা আমরা সব সময় আমাদের মাথায় থাকবে. এটা দরকার হলে যখন অ্যাসিড বেস ডিসঅর্ডার তুমি পড়াশোনা করবা তখন খাতার কর্নারে শুরুতেই এই ইকুয়েশনটা তুমি লিখে রাখবা. এই ইকুয়েশনটা দ্বারা বোঝা যাচ্ছে কি পিএইচটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল বাইকার্বনেট কনসেন্ট্রেশন. তার মানে যদি বাইকার্বনেট কনসেন্ট্রেশন বাড়ে পিএইচ বাড়বে, বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমলে পিএইচ কমবে. আর এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে পিএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন. দ্যাট মিন্স কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে পিএইচ কমে যাবে, আর পিএইচ যদি কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে পিএইচ বেড়ে যাবে. ঠিক আছে? যদি কেউ ক্যাচ করতে না পারো, যেহেতু এটা আমার থার্ড বা ফোর্থ ক্লাস সেজন্য আমি একটু রিপিট পড়াচ্ছি. মানে এতদিন তো একটু মানে অগোছালো ভাবে হয়েছে, এক এক সময় এক এক টপিকস ধরে পড়াইছি, এখন জাস্ট আমি ফিনিশিং দেওয়ার জন্য খুব রেপিডলি বলে চলে যাচ্ছি. অ্যাসিড বেস ডিসঅর্ডার কে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সিম্পল আর হচ্ছে মিক্সড. সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার আর হচ্ছে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার. সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার বলতে আমরা বুঝবো কি, আমরা অলরেডি বলছি যে যখন আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করব আমাদের মাথায় এই কোয়েশ্চনটা থাকবে. সো সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার বলতে আমরা বুঝতেছি যে প্রবলেম ইজ আইদার উইদিন বাইকার্বনেট কনসেন্ট্রেশন অর কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, যে কোনো একটাতে সমস্যা হবে. যদি concentration is abnormal, if bicarbonate concentration is abnormal, it is metabolic acid base disorder, and if carbon dioxide concentration is abnormal, it is respiratory acid base disorder. তাহলে simple acid base disorder বলতে আমরা বুঝতেছি problem is either within bicarbonation or within partial pressure of carbon dioxide concentration. গেল সিম্পল. আর মিক্সড বলতে বোঝায় যে there is abnormality in both bicarbonate and partial pressure of carbon dioxide simultaneously. তো সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার আমরা অলরেডি বলছি আমরা মেটাবলিক এবং রেসপিরেটরি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার এন্ড রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার. তার মধ্যে আবার মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস, এই চারটা হচ্ছে আমাদের সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার. আর কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে ডাবল ফেজ টাইপ আর হচ্ছে ট্রিপল ফেজ টাইপ. ডাবল ফেজ টাইপ বলতে বোঝাচ্ছে কম্বিনেশন অফ টু ডিসঅর্ডার, আর ট্রিপল ফেজ টাইপ বলতে বোঝাচ্ছে কম্বিনেশন অফ থ্রি ডিসঅর্ডার. Combination of two disorder like metabolic acidosis plus respiratory acidosis, metabolic acidosis and respiratory alkalosis,
metabolic alkalosis and respiratory acidosis, metabolic alkalosis and respiratory alkalosis. আর ট্রিপল ফেজ ট্র্যাপ বলতে বোঝাচ্ছে কম্বিনেশন অফ 3 টাইপ অফ ডিসঅর্ডার, that is metabolic acidosis, metabolic alkalosis, respiratory acidosis, metabolic acidosis, metabolic alkalosis and respiratory alkalosis, এই তিনটা। এখন এগুলা আমরা অলরেডি প্রথম দিকে পড়ছি যে আমাদের বডিতে কিছু এন্ডোজেনাস অ্যাসিড এবং বেস তৈরি হয় আমাদের বডিতে, এবং আমাদের বডিতে কোনটা সবচেয়ে বেশি তৈরি হয় বলতো, অ্যাসিড নাকি বেস তৈরি হয়? ম্যাম অ্যাসিড ম্যাম। অ্যাসিড বেশি তৈরি হয়। হ্যাঁ, অ্যাসিড সবচেয়ে বেশি তৈরি হয়, সবচেয়ে বেশি। এই জন্য আমাদের বডিকে কি বলা হয়, নেট অ্যাসিড প্রোডিউসার বলা হয়। তাইলে যদি আমরা দেখি, তোমরা এবিসি বইতে দেখবে একটা ডাটা আছে এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডারের পার্টে, যে একটা হেলদি ইন্ডিভিজুয়াল পার ডে প্রতিদিন ভলাটাইল অ্যাসিড তৈরি করে অ্যাবাউট 20 মোল, নন ভলাটাইল অ্যাসিড হচ্ছে 230 মিলিমোল, আর বেস হচ্ছে 160 মিলিমোল। তাইলে ভলাটাইল আর নন ভলাটাইল, ভলাটাইল হচ্ছে 20 মোল আর নন ভলাটাইল হচ্ছে 230 মিলিমোল, আর বেস হচ্ছে 160 মিলিমোল। তাইলে এখানে দেখা যাচ্ছে যে নন ভলাটাইল অ্যাসিড আর বেজের যদি আমরা কম্পেয়ার করি 230 মাইনাস 160, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসিডই আমাদের 70 মিলিমোল বেশি, আর এর মধ্যে তো ভলাটাইল গুলো আছেই। তাইলে আমাদের বডিতে সবচেয়ে বেশি অ্যাসিড বেশি তৈরি হয়, যার জন্য আচ্ছা এটাতে আমি পরে আসতেছি টপিকসটাতে। তাইলে এখানে কিছু সোর্স আছে, কি কি সোর্স থেকে আমাদের বডিতে অ্যাসিড তৈরি হয়, যে পারো করে নিও। এই যে এখানে কিছু সোর্স আছে যেগুলো থেকে আমাদের বেস তৈরি হচ্ছে, হ্যাঁ, এন্ডোজেনাস সোর্স অফ ভলাটাইল অ্যাসিড আর এন্ডোজেনাস সোর্স অফ নন ভলাটাইল অ্যাসিড আর হচ্ছে বেস। এখন আসো আমরা বলছি যে আমাদের যে পিএইচ যখন শিফট হয় 7.35 টু 7.45 এই রেঞ্জটা থেকে যখন শিফট হয়ে যায়, তখন এটাকে মানে প্রোটেক্ট করার জন্য আমাদের মেইনলি 3টা মেকানিজম আছে। যদিও এখানে 4টা বলা হয়েছে, এক অর্থে ঠিক আছে, কিন্তু বই অনুযায়ী 3টা, মানে দেয়ার ইজ 3 লাইন অফ ডিফেন্স। আমরা বলবো কি প্রাইমারি ডিফেন্স যেটা, সেটা হচ্ছে বাফার সিস্টেম। বাফার সিস্টেম acts within সেকেন্ড, আর আরেকটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম acts within মিনিট। এই 1 আর 2 হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রাইমারি ডিফেন্স, বা তোমরা বলছো যে ফার্স্ট লাইন ডিফেন্স, ফার্স্ট লাইন ডিফেন্স। আর সেকেন্ড লাইন ডিফেন্স বলতে আমরা বুঝি রেনাল সিস্টেম, it acts within hour to day by regulating serum bicarbonate and excretion of acid. তাইলে থার্ড লাইন ডিফেন্স হচ্ছে কিডনি সিস্টেম। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে বাফার সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেম, আর সেকেন্ড লাইন হচ্ছে কে কিডনি সিস্টেম। আর এটা হচ্ছে বডির একটা নরমাল মেকানিজম। এই যে থার্ড পয়েন্ট যেটা, যে যদি আমাদের বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করে তাহলে বডি ইউরিনের সাথে অ্যাসিড এক্সক্রিয়েশন করে দেয়, আর যখন অ্যালকালোসিস ডেভেলপ করে তখন বডি আমাদের ইউরিনের সাথে কি করে, এই অ্যালকালাইন যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলাকে ইউরিনের সাথে এক্সক্রিয়েশন করে দেয়। তাইলে এটাও কিন্তু ভাইবা এবং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ডিফেন্স অফ পিএইচ, এটা তোমরা করে নিবা। তারপরে আমরা ছিলাম হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসে। মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ডিফেক্ট কি ছিল? বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে যাবে। বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা কমে যাবে না? তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে প্রাইমারি অ্যালকালি ডেফিসিট, দ্যাট ইজ বাইকার্বনেট ডেফিসিট রেজাল্টিং ইন ডিক্রিজ পিএইচ বিলো 7.35। ঠিক আছে, আর এগুলা এই দরকার নাই, এগুলা তোমরা এখান থেকে পড়ার কোনো দরকার নেই। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের ডেফিনিশন করতে হবে, যে তোমরা যদি বলো যে ইট ইজ দ্য অ্যাসিডোসিস ডিউ টু প্রাইমারি ডিক্রিজ ইন প্লাজমা বাইকার্বনেট ফলোইং গেইন অফ অ্যাসিড অর আদার দেন বাইকার্বনেট লস। অ্যাসিডোসিস কখন ডেভেলপ করবে? যদি বাইকার্বনেট লস হয়ে যায় অথবা যদি অ্যাসিড গেইন হয়, তাইলেই তো হবে। আর প্রাইমারি ডিফেক্টটা হচ্ছে বাইকার্বনেট ডেফিসিট। এটার আমরা কম্পেনসেশন আমরা আলাদাভাবে পড়বো, এখান থেকে পড়বো না। কজের মধ্যে ইন জেনারেল যদি আমরা কজ বলি, তাইলে আমরা বলছি যে এক্সেস অ্যাকুমুলেশন অফ অ্যাসিড ইন দা বডি
যেমন যদি in case of uncontrolled diabetes mellitus there is production of diabetic ketoacidosis, lactic acidosis, starvation, ingestion of acidifying salt, বা in case of renal failure বা abnormal loss of bicarbonate from the body by severe diarrhea, small bowel fistula, severe biliary fistula. টাইপ যদি আমরা চিন্তা করি, টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আর একটা হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কে আমরা আরেকটা নামে ডাকতে পারি, যেটা হচ্ছে কি নর্মোক্লোরেমিক, মানে এখানে ক্লোরাইডটা নরমাল থাকবে। যখন অ্যানায়ন গ্যাপটা হাই থাকবে এটা হচ্ছে ক্লোরাইডটা নরমাল থাকবে, তাইলে নর্মোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এটার কজের মধ্যে দেখো কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যাকিউট এন্ড ক্রনিক রেনাল ফেলিওর এন্ড ভেরিয়াস টাইপ অফ পয়জন। আর নরমাল অ্যানায়ন গ্যাপ, যেটার আরেকটা নাম হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, এটার কজের মধ্যে হচ্ছে রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া, জিআইটি ফিস্টুলা, ড্রেনেজ অফ biliary এন্ড প্যানক্রিয়াটিক সেক্রেশন। তোমাদেরকে কালকে আমি বলছিলাম বা এর আগের ক্লাসেও আমি বলছি, এটা ভাইবাতে ধরবে যে ডায়রিয়াতে কেন মেটাবলিক অ্যাসিডোসিস হয়। বলো, একজন বলো, ডায়রিয়াতে কেন হয় মেটাবলিক অ্যাসিডোসিস? ম্যাম সেখানে বডি ফ্লুইড লস হয় ম্যাম, ইন্টেস্টাইন দ্বারা ম্যাম। একটু বলো, ইন্টেস্টাইনাল ফ্লুইড গুলো অ্যাসিডিক ফ্লুইড নাকি অ্যালকালাইন ফ্লুইড সেটা বলো। ম্যাম অ্যালকালাইন ফ্লুইড ম্যাম। অ্যালকালাইন ফ্লুইড। তো আমার ডায়রিয়ার সাথে যদি বডি থেকে সব অ্যালকালাইন ফ্লুইড বের হয়ে চলে যায়, তাহলে আমার বডিতে ডমিনেট করবে কি, অ্যাসিড নাকি অ্যালকালি? ম্যাম অ্যাসিড ম্যাম। অ্যাসিড। তাইলে এই জন্য আমার বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে, কারণ সব বাইকার্বনেট কি হবে, আমার যে ইন্টেস্টাইনাল ফ্লুইডের সাথে ডায়রিয়ার সাথে বের হয়ে চলে যাবে। সেম একই মেকানিজম এই জিআইটি ফিস্টুলা, এই তারপরে এই যে biliary pancreatic secretion, এইসব ক্ষেত্রে একই ফর্মুলা, এগুলা কিন্তু ভাইবাতে ধরবে। তারপরে মেটাবলিক অ্যালকালোসিসের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে মেটাবলিসিসের প্রাইমারি ডিফেক্ট হচ্ছে বাইকার্বনেট এক্সেস। যদি বাইকার্বনেট এক্সেস, তাইলে এটা ডেফিনিশন যদি তোমরা বলতে চাও তাহলে বলতে পারো ইট ইজ দ্য অ্যালকালোসিস ডিউ টু প্রাইমারি ইনক্রিজ ইন প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন ফলোইং গেইন অফ বেস অর লস অফ অ্যাসিড। আইদার এখানে আমার বেস গেইন হবে অথবা অ্যাসিড লস হবে। ঠিক আছে, এখন কম্পেনসেশন আমরা ছবি থেকে পড়বো, এখানে আর আমি পড়বো না। কজেস এর ক্ষেত্রে দেখো এখানে অনেক ধরনের কজ আছে, যেমন এক্সেসিভ লস অফ গ্যাস্ট্রিক HCl ইন প্রোট্রাক্টেড গ্যাস্ট্রিক লেভেজ, পাইলোরিক অবস্ট্রাকশন, হাই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অ্যালকালি ইনজেকশন অর অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আসো কন সিনড্রোম, হাইপোক্যালেমিয়া। এইসব ক্ষেত্রে কি হচ্ছে, আমার মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে। মেটাবলিক অ্যালকালোসিস দুই ধরনের, স্যালাইন রেসপন্সিভ টাইপ আর হচ্ছে স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপ। কালকে আমি বলছি, এগুলা কিন্তু এবিসি বই আছে, তোমরা একটু দেখে নিবা। স্যালাইন রেসপন্সিভ টাইপ মানে কি, যদি আমরা নরমাল স্যালাইন দিই তাহলে কি হবে, এটা রেসপন্স করবে, মানে সুস্থ হওয়ার প্রবাবিলিটি আছে যদি আমাদের মেকানিজম আমরা কারেকশন করতে পারি। এটার কজ হচ্ছে যেমন ধরো যদি হয় ভমিটিং, নেজোগ্যাস্ট্রিক সাকশন বা ডায়াবেটিক অ্যাবিউজ, এগুলা হচ্ছে এটার কজ। আর স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপে কি হবে, এখানে দেখা যাচ্ছে যে ইউরিনারি ক্লোরাইডটা হয় মোর দেন 20 মিলিমোল পার লিটার। আর এটার কজগুলা হচ্ছে, আমি কালকেও বলছিলাম যে হরমোনাল ক্লজ, যেমন ধরো হাইপার অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, তারপরে হচ্ছে হাইপাররেনিনিজম, সিভিয়ার হাইপোঅ্যালবুমিনিয়া, এগুলা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিসের কজ। রেসপিরেটরি অ্যাসিডোসিসের কথা আমরা চিন্তা করি, তাহলে এখানে প্রাইমারি ডিফেক্ট কি বেড়ে যাবে, বলো কি বেড়ে যাবে? ম্যাম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে। কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কার্বনিক অ্যাসিড মোটামুটি সেম, মানে একই জিনিস, সামান্য একটু পার্থক্য আছে। মানে কার্বনিক অ্যাসিড ইকুয়াল টু 0.03 পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। তো যাই হোক, যেহেতু 0.03 টা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যার জন্য আমরা 0.03 টাকে ইগনোর করি। তাহলে এখানে কি হবে, প্রাইমারি কার্বন ডাই অক্সাইড এক্সেস রেজাল্টিং ইন ডিক্রিজ পিএইচ বিলো 7.35। এটা হচ্ছে রেসপিরেটরি মানে ডেফিনিশন। আর কজের মধ্যে অ্যাসিডোসিসের কজ,
রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, যেহেতু শুনো আমার বডিতে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তোমরা যে একটু আগে কেউ একজন রেসপন্স করলো যে প্রাইমারি ডিফেক্ট হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যাওয়া। তাহলে এই যে আমার বডিতে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, হ্যাঁ, এটা কি কেন কখন বাড়বে? যখন আমি আমার এক্সপিরেশন কমপ্লিট করতে পারবো না, মানে শ্বাস ফেলতে পারবো না, তাই তো? দ্যাট ইজ হাইপোভেন্টিলেশন। যত ধরনের রেসপিরেটরি বা নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার আছে যেখানে হাইপোভেন্টিলেশন হয়, সব হচ্ছে এই রেসপিরেটরি অ্যাসিডোসিসের কজ। যেমন ধরো সিএনএস ডিপ্রেশন, ট্রমা, পোলিও, টিটেনাস, তারপরে হচ্ছে কিছু মাসকুলার আর নার্ভাস ডিসঅর্ডার লাইক গুলিয়ান বারি সিনড্রোম, মাইস্থেনিয়া গ্রেভিস, মায়োপ্যাথিস, তারপরে যদি স্নেক ভ্যানম থাকে, তারপরে হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাসপিরেশন নিউমোনিয়া, ইডেমা, নিউমোথোরাস, রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ, সিওপিডি মানে হচ্ছে কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তারপরে অ্যাজমা, ব্রঙ্কোলেরিঙ্গোস্পাজম, তারপরে ইনএডিকুয়েট মেকানিক্যাল ভেন্টিলেশন। যত জায়গায় তুমি হাইপোভেন্টিলেশন পাবা যেসব ডিজিজে পেশেন্টের মানে ভেন্টিলেশনটা মানে প্রপার সে এক্সপিরেশন করতে শর্টনেস অফ ব্রেথ থাকবে, সেই সব কজগুলো হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিসের কজ। যেমন ধরো নিউমোনিয়া, পালমোনারি ইডেমা, তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট, তারপরে হচ্ছে ধরো সিওপিডি, অ্যাজমা, নিউমোথোরাক্স, লেরিঙ্গোস্পাজম, পোলিওমাইলাইটিস, সিডেটিভ, অ্যানেস্থেটিক্স, সব হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিসের কজ। তুমি অ্যাটলিস্ট 6 থেকে 7টা কজ তোমার ওই চার্টে তুমি ইনক্লুড করবা। এখন আসে রেসপিরেটরি অ্যালকালোসিস, জাস্ট অপোজিট, ওইটা ছিল হাইপোভেন্টিলেশন আর এখানে হবে হাইপার ভেন্টিলেশন। হাইপার ভেন্টিলেশনে কি হবে দেখো, যদি কেউ হাইপার ভেন্টিলেশন থেকে কার্বন ডাই অক্সাইডটা কমে যাবে, হ্যাঁ। তারপরে কারো যদি হেড ইনজুরি থাকে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা সাইকোজেনিক্যালি তোমরা যখন ওয়ার্ডে যাবা তখন দেখবা কি অনেক মেয়েরা হাসপাতালে এই মেডিসিন ওয়ার্ডে মেয়েরা বা ওই যে মানে বিশেষ করে মহিলারাই দেখা যায় যে হাসপাতালে ভর্তি হয় যে সে অনেক ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলতেছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, ফেইন্ট হয়ে যাচ্ছে। এই যে ইচ্ছাকৃতভাবে সে তার কোনো একটা দাবি দেওয়া আদায় করার জন্য বা অ্যাটেনশন সিক করার জন্য সে যে বারবার শ্বাস প্রশ্বাস ফেলে, তখন কি হয় তার রেসপিরেটরি অ্যালকালোসিসটা ডেভেলপ করে ফেলে। তাইলে এই যে সাইকোজেনিক, তারপরে হচ্ছে পেইন, ফিভার, স্ট্রেস, তারপরে পালমোনারি এম্বোলিজম, নিউমোনিয়া, অ্যাজমা, ইডেমা, হাই অ্যালটিটিউড, উপর যত উপরের দিকে যাবা কি থাকবে, অক্সিজেনের কনসেন্ট্রেশনটা ওখানে কি থাকবে, কম থাকবে। কম থাকবে। তো তখন তুমি বেশি বেশি, হ্যাঁ, তখন বেশি বেশি শ্বাস ফেলবা, তো তোমার বডিতে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনও কমে যাবে। তাহলে এই জন্য কি হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। প্রোজেস্টেরন ইন প্রেগন্যান্সি, সাইটোকাইন ইন সেপসিস, টক্সিন ইন সিএলডি বা আয়াট্রোজেনিক ভাবেও আমাদের অ্যালকালোসিস ডেভেলপ হতে পারে। তারপরে আসো আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডারের প্যারামিটার গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, ভাইভাতে ধরা হয়। তোমরা যদি প্রশ্ন ঘাটো তাহলে এই বছর বা তার আগের বছর তোমরা দেখবা এই অ্যাসিড বেস প্যারামিটারটা 5 মার্কস দিয়ে পরীক্ষাতে আসে। আমরা যে এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার করার জন্য যে টেস্ট করি তার নাম তোমরা জানো? নাম হচ্ছে এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। কি এটার নাম? আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এবিজি। শুনতে পাইছো? বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের জি, এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আমরা কি করি, রেডিয়াল আর্টারি থেকে ব্লাড নিই। নরমালি তোমরা যে ব্লাড টেস্ট করতে যাও ল্যাবে, হ্যাঁ, নরমালি সেটা কোত্থেকে নেয়, কোন ভেইন থেকে নেয়? মিডিয়াল কিউবিটাল ভেইন। হ্যাঁ, মিডিয়াল কিউবিটাল ভেইন থেকে নেয়। তো ওইটা তো শুধু ভেনাস ব্লাড, হ্যাঁ। তারপরে দেখা যায় ভেনাস ব্লাডটা নিয়ে আমরা কি করি, আইদার প্লাজমা সেপারেট করে ফেলি অথবা সেরামটাকে সেপারেট করে ফেলি। কিন্তু আর্টারিয়াল ব্লাড যেটা, হ্যাঁ, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে আমরা রেডিয়াল আর্টারির ব্লাড ব্যবহার করি। আর্টারিটা কিন্তু অনেক ডিপে থাকে না, আমাদের বডির সারফেস থেকে অনেক ডিপে থাকে, যার জন্য অ্যানেস্থেসিয়া দিয়ে রেডিয়াল আর্টারি থেকে আমাদেরকে ব্লাড ড্র করতে হয় এবং এই ব্লাড দিয়ে আমরা কি করি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি।
এবং এটা হোল ব্লাড, এটাকে কিন্তু কোনো প্লাজমা বা সেরাম সেপারেট করা হয় না, এবং এটা আইসিইউ ছাড়া কোথাও করা যায় না। শুনতে পারছো? আইসিইউ জি ছাড়া ম্যাম। কোথাও করা যায় না। সো এটা খুব র্যাপিডলি কালেকশন করতে হয় এবং খুব র্যাপিডলি এটা টেস্টটা করে ফেলতে হয়। এটাতে অনেক প্যারামিটার দেখা হয়, কিন্তু আমাদের মেইন যে প্যারামিটার গুলা সেগুলা ভুল। সেগুলো হচ্ছে পিএইচ, বাইকার্বনেট কনসেন্ট্রেশন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, অ্যানায়ন গ্যাস, আর হচ্ছে বেজ এক্সেস। এই 5টা জিনিস আমরা হচ্ছে মেইন। পিএইচ এর সাথে নরমাল রেঞ্জ লিখে দিবা তোমরা। পিএইচ হচ্ছে 7.35 to 45, এখানে হচ্ছে 22 to 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, অ্যানান হ্যাঁ অ্যানায়ন গ্যাপ হচ্ছে 8 to 16 মিলিগ্রাম পার লিটার, আর বেজ এক্সেস হচ্ছে +- 2 মিলিমোল পার লিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার। যে টেস্ট করা হয় তার নাম হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এখন আসো, অলরেডি আমরা আগে পড়ছিলাম যে অ্যানায়ন গ্যাপ কি জিনিস। It is the arithmetic difference between routinely measured cation and routinely measured anion in plasma. It is based on the law of electrical neutrality. Law of electrical neutrality কি জিনিস বলো? ল অফ ইলেকট্রিক্যাল Total cation is নিউট্রালিটি equal হচ্ছে to total আমাদের যে anion. বডি ফ্লুইডের কম্পার্টমেন্ট। হ্যাঁ, আমাদের যে বডি ফ্লুইডের প্রত্যেকটা কম্পার্টমেন্ট আছে না, যেমন ধরো ইসিএফ, আইসিএফ, হ্যাঁ, সব হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। মানে যতটুকু ক্যাটায়ন থাকবে অতটুকু ক্যাটায়ন থাকবে। এগুলা কিন্তু বডি ফ্লুইডের চ্যাপ্টারে আছে, বইয়ের পাতা উল্টায়ও একটু দেখে নিও। তাইলে আমাদের বডি ফ্লুইডের যে কম্পার্টমেন্ট গুলো আছে তারা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, যেটাকে আমরা বলি ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। দ্যাট ইজ টোটাল ক্যাটায়ন ইকুয়াল টু টোটাল অ্যানায়ন। টোটাল ক্যাটায়নের মধ্যে কিছু আছে মেজার্ড ক্যাটায়ন, আনমেজার্ড ক্যাটায়ন। অ্যানায়নের মধ্যেও কিছু আছে মেজার্ড অ্যানায়ন, কিছু আছে আনমেজার্ড অ্যানায়ন। তো মেজার্ড ক্যাটায়ন গুলা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, আর মেজার্ড অ্যানায়ন গুলা হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট। বাই। আর আনমেজার্ড ক্যাটায়ন কিছু আছে। আনমেজার্ড ক্যাটায়ন দুই একটা নাম বলতে পারবা? যেমন ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা Magnesium, ইউজুয়ালি আমরা মেজার করি না, এগুলা হচ্ছে আনমেজার্ড ক্যাটায়ন। আর আনমেজার্ড অ্যানায়নের নাম বলো তো? phosphate, sulfate. ফসফেট, সালফেট। ফসফেট, সালফেট, ল্যাকটেট, তারপরে ওই যে কিটো অ্যাসিড, তারপরে প্লাজমা প্রোটিন, এগুলা হচ্ছে কি আনমেজার্ড অ্যানায়ন। তাইলে আমরা দুই ভাবে ক্যালকুলেশন করতে পারি। এই যে এই ইকুয়েশনটাকে ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে আমরা সোডিয়াম পটাশিয়ামের সামেশন থেকে ক্লোরাইড বাইকার্বনেটের সামেশনটাকে মাইনাস করতে পারি, করলে আমাদের অ্যানায়ন গ্যাপ বাইর হবে। অথবা আমরা আনমেজার্ড অ্যানায়ন থেকে, খেয়াল করো এটা কিন্তু তোমরা চাইলেই ক্যাটায়নটা এই পাশে রাখতে পারবা না, ঠিক আছে? অ্যানায়ন থেকে আনমেজার্ড ক্যাটায়নকে বাদ দিতে হবে। এই দুই ফর্মুলাতে আমরা অ্যানায়ন গ্যাপ বাইর করতে পারি। তোমাদেরকে ভাইভাতে যখন প্রশ্ন করা হয় তখন তোমরা বলো কি ডিফারেন্স বিটুইন আনমেজার্ড অ্যানায়ন এন্ড আনমেজার্ড ক্যাটায়ন। এটা ঠিক আছে, কিন্তু যখনই তুমি এই কথাটা বলবা তখনই তোমাকে এই যে আনমেজার্ড অ্যানায়ন কি আছে, আনমেজার্ড ক্যাটায়ন কি আছে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তার এবং আমি যেটা প্রেফার করি তোমাদের বলার জন্য, সেটা তোমরা এটা বলবা যে ডিফারেন্স বিটুইন রুটিনলি মেজার্ড ক্যাটায়ন টু রুটিনলি মেজার্ড অ্যানায়ন ইন প্লাজমা। ঠিক আছে, তারপরে এগুলো আমরা পড়ছিলাম কজেস অফ ডিক্রিজ অ্যানায়ন গ্যাপ, কজেস অফ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। এই যে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপের কজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কজগুলাই কিন্তু হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কজ। সো তুমি যদি শিখে ফেলো তোমার দুইটা প্রশ্নের আনসার হবে, একটা হচ্ছে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপের কজ কি, আর একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কজ কি। রেনাল ফেলিওর, ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, পয়জনিং, তারপরে হচ্ছে ডিক্রিজ আনমেজার্ড ক্যাটায়ন। আর বেজ এক্সেস এতক্ষণ আমরা যে পড়লাম, বেজ এক্সেস বলতে কি বোঝায়? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট বাইকার্বনেট কনসেন্ট্রেশন টু দ্য স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কনসেন্ট্রেশন। প্রেজেন্ট বাইকার্বনেট কনসেন্ট্রেশন মানে কি? এই মুহূর্তে আমি তোমার ব্লাড নিলাম, নিয়ে আমি দেখলাম যে তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন আছে 25, বা ধরো আছে ধরো 24, হ্যাঁ 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তো স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কনসেন্ট্রেশন বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড বলতে বোঝায় কিছু ক্রাইটেরিয়া ফুলফিল থাকবে, যেমন ধরো অক্সিজেন স্যাচুরেশন থাকবে 95%, তার হিমোগ্লোবিন থাকবে হচ্ছে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার,
বডি টেম্পারেচার থাকবে 37°C, আর্টেরিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড থাকবে 40 মিলিমিটার অফ মার্কারি। এবং ওই ক্ষেত্রে যদি আমি এই ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করে যদি আমি একজন পেশেন্টের বাইকার্বনেট কনসেন্ট্রেশন মেজার করি তাহলে সেটা পাওয়া যায় 24 মিলিমোল পার লিটার। যখন বডি টেম্পারেচার 37, হিমোগ্লোবিন হচ্ছে 16, অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে মোর দেন 95%, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40। এই ক্রাইটেরিয়াতে যখন একজন মানুষের বাইকার্বনেট মাপা হয় তখন সেটা হয় 24 মিলিমিটার অফ মার্কারি। আর এই মুহূর্তে আমি যদি দেখি তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন তোমার ব্লাডে 22 আছে বা 23 আছে, তাহলে এই দুইটার যে মাইনাস মানে ডিফারেন্স সেটাই হচ্ছে বেজ এক্সেস। তাহলে যদি হয় 24 থেকে যদি আমি 22 বিয়োগ করি তাহলে কত থাকবে? 2। তাইলে প্রেজেন্ট বাইকার্বনেট স্ট্যাটাস থেকে যদি আমি স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশনটাকে মাইনাস করি তাহলে সেটা হচ্ছে আমার বেজ এক্সেস। এরপরে আরেকটা কথা থেকে যায়, হোয়াট ইজ বাইকার্বনেট স্পেস? Is the apparent space of bicarbonate distribution within the body fluid. It is about 30% of body weight. Base excess and bicarbonate space are used for the calculation of the amount of sodium bicarbonate to be infused in a patient with metabolic acidosis. মানে যখন মেটাবলিক অ্যাসিডোসিসে পেশেন্টকে ম্যানেজ করা হবে তখন কি পরিমাণ সোডিয়াম বাইকার্বনেট তার বডিতে ইনফিউশন করা হবে সেটা ক্যালকুলেট করার জন্য আমরা বেজ এক্সেস এবং বাইকার্বনেট স্পেসের ক্যালকুলেশন করি। এটা তোমরা শর্ট নোট আকারে পড়ে নিবা। আর হচ্ছে এগুলার ডিটেলস ক্যালকুলেশন তোমরা যখন মেডিসিনে যাবা তখন সেখানে তোমাদেরকে শেখানো হবে। আর এটা ছিল আমাদের ওই চার্টটা যেটার সাথে আমি বলছিলাম কারেকশন এবং কজ লাগানোর জন্য। এটা তোমরা লাগাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আর এখান থেকে যদি আমরা কম্পেনসেশনটা খেয়াল করি তাহলে এই যে এখানে প্রাইমারি ডিফেক্ট বাইকার্বনেট কমে গেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে বাই হাইপারভেন্টিলেশন, এখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে বাই হাইপোভেন্টিলেশন, এখানে বাইকার্বনেট জেনারেশন হবে আর এখানে বাইকার্বনেট এক্সক্রিয়েশন হবে। ঠিক আছে? আর কারেকশন করতে আমি বলছি 3টা পয়েন্ট মাথায় রাখবে। একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, 2 নাম্বার হচ্ছে বাইকার্বনেটের স্ট্যাটাস কারেকশন করবে কিডনি, আর 3 নাম্বার হচ্ছে বডি মানে রেনাল সিস্টেম, যদি অ্যাসিডোসিস হয় অ্যাসিডিক ইউরিন এক্সক্রিয়েট করবে, আর যদি অ্যালকালোসিস হয় তাহলে কি করবে? অ্যালকালাইন ইউরিন এক্সক্রিয়েট করবে। ঠিক আছে? তাইলে করবা, এই চার্টটা বানাবা, বানায় আমারে মেসেজ করবা। শুনতে পাইছো? জি ম্যাম। ওকে, তাহলে আজকে এই জিনিসটা তোমরা সলভ করবা। যদি এই চার্টটা তোমরা পড়ে ফেলো তাহলে তোমাদের পড়ার জন্য কিন্তু আর বিশেষ কিছু থাকে না। তোমরা একটু সময় দাও, 10টা মিনিট সময় দিলে তোমাদের জন্য অনেক সোজা হবে। তোমরা এবিসি বইটা সামনে নিয়ে বসো। যদিও আমি জানি না মানে আমার কাছে তো আগের এবিসি বই বা রিসেন্টলি কি অ্যাড হয়েছে বা না হয়েছে, তোমরা একটু টাইম নিয়ে 10 থেকে 20টা মিনিট সময় নিয়ে এই জিনিসটা আজকে সলভ করে ফেলো। এই চার্টটা যদি তুমি কমপ্লিট করে ফেলো তোমার কিন্তু পড়াশোনাটা বেশ ভালোই শেষ হয়ে যাবে, আর কিছু শর্ট নোট পড়লে শেষ হয়ে যাবে। আর এখান থেকে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে এই বাইকার্বনেটকে কেন আমরা মোস্ট ইফেক্টিভ বাফার বলি। এই চ্যাপ্টারেই আছে, এই চ্যাপ্টারেই এটার আনসার আছে 5টা পয়েন্ট।